Lesson 13, The Man Who Planted Trees, যা জিওনো। তো আমাদের টেক্সটের নাম হচ্ছে দ্য ম্যান হু প্ল্যান্টেড ট্রিজ, অর্থাৎ যিনি গাছ লাগিয়েছিলেন। লেখক যা জিওনো। ইনি একজন ফরাসি লেখক এবং এনার বেশিরভাগ লেখাই কিন্তু যে অঞ্চলের উপর বেস করে তৈরি হয়েছে সেটা হচ্ছে প্রভিন্স, ফ্রান্সের একটা প্রভিন্স নামে ডিস্ট্রিক্ট বা অঞ্চল, সেটা সেই ঘটনাগুলো সেখানকার বিষয়বস্তু তুলে ধরা হয়েছে তার গল্পগুলোতে। হিজ মোস্ট নোটেড ওয়ার্কস আর দ্য হর্সম্যান অন দ্য রুফ, টু রাইডার্স অফ দ্য স্টোন এটসেট্রা। তো দুটো তার বিখ্যাত উপন্যাসের নাম এখানে রয়েছে, দ্য হর্সম্যান অন দ্য রুফ অ্যান্ড টু রাইডার্স অফ দ্য স্টোন। The present text is adapted from his famous work of the same name, which has been translated into English by Peter Doyle. এই বর্তমান যে গল্পটা দ্য ম্যান হু প্ল্যান্টেড ট্রিজ, এটা আসলে তারই একটা বড় উপন্যাস, এই একই নামে দ্য ম্যান হু প্ল্যান্টেড ট্রিজ, সেখান থেকেই ছোটো করে নেওয়া হয়েছে। এবং এই গল্পটা ফরাসি ভাষা থেকে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ থেকে ইংলিশ ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করেছে পিটার ডোয়েল। তো এরপর আমরা চলে আসি আমাদের টেক্সটে। About 40 years ago, I went on a long hike through hills absolutely unknown to tourists. In that very old region where the Alps penetrate into province, it consisted of barren and monotonous lands. Nothing grew there except wild lavender. About 40 years ago, অর্থাৎ প্রায় 40 বছর আগে, আই ওয়েন্ট অন এ লং হাইক, লেখক একটা হাইকে গেছিলেন। হাইক মানে হচ্ছে পায়ে হেঁটে ভ্রমণ, গ্রামের দিকে পায়ে হেঁটে একটা লম্বা ভ্রমণে যাওয়া, সেটাকে বলছে হাইক। থ্রু হিলস অ্যাবসোলুটলি আননোন টু ট্যুরিস্ট, মানে এমন একটা পাহাড়ের উপর দিয়ে লেখক ভ্রমণ করছিলেন পায়ে হেঁটে, যেটা পুরোপুরিভাবে পথিকদের কাছে বা ট্যুরিস্টদের কাছে অজানা। ইন দ্যাট ভেরি ওল্ড রিজিয়ন হোয়ার দ্য আল্পস পেনিট্রেট ইন্টু প্রভিন্স, অর্থাৎ সেই পুরনো অঞ্চলটা যেখানে অর্থাৎ আল্পস পর্বতমালা প্রভিন্স, সেই ফ্রেঞ্চের যে অঞ্চলটা প্রভিন্স, সেখানে প্রবেশ করছে। ইট ইজ কনসিস্টেড অফ ব্যারেন অ্যান্ড মোনোটোনাস ল্যান্ডস। কনসিস্টেড অর্থাৎ এই যে অঞ্চলটা, যে অঞ্চলের উপর দিয়ে লেখক একটা লম্বা হাইকে বা দীর্ঘ ভ্রমণে বেরিয়েছিলেন, সেটা ছিল ব্যারেন ল্যান্ড, অর্থাৎ এটা একটা অনুর্বর জমি, পরিত্যক্ত জমি, এখানে কোনো চাষাবাদ হচ্ছিল না বা হয় না। অ্যান্ড মনোটোনাস ল্যান্ডস, অর্থাৎ একঘেয়েমি, অর্থাৎ পাহাড়ের উপর দিয়ে যাচ্ছেন তো পাহাড়ি, শুধুমাত্র পাহাড় আর অন্য কিছু নেই। মনোটোনাস মানে হচ্ছে একঘেয়েমি। নাথিং গ্রেউ দেয়ার এক্সেপ্ট ওয়াইল্ড ল্যাভেন্ডার, এবং যেই জায়গাটার উপর হেঁটে যাচ্ছেন সেখানে ল্যাভেন্ডার, ওয়াইল্ড অর্থাৎ জংলি, ল্যাভেন্ডার এক ধরনের সুগন্ধিযুক্ত গাছ, সেই গাছটা ছাড়া আর কোনো গাছপালা ছিল না। I was crossing this country at its widest part, অর্থাৎ লেখক যেখানে ক্রস করেছিলেন যে জায়গাটা, সেটা ছিল সেই ফ্রান্সের সবচেয়ে প্রসারিত অঞ্চল বা প্রসারিত জায়গা। And after walking for 3 days, I found myself in the most complete desolation. এবং এইভাবে লেখক 3 দিন হাঁটার পর লেখক নিজেকে কী অবস্থায় পেলেন, সেটা হচ্ছে ডিসোলেশন, অর্থাৎ কোনো জনমানব শূন্য একটা অবস্থায় পেলেন। I was camped next to an abandoned village. লেখক ক্যাম্প তৈরি করেছিলেন একটা পরিত্যক্ত গ্রামে। অ্যাবান্ডন্ড মানে হচ্ছে পরিত্যক্ত, অ্যাবান্ডন্ড ভিলেজ একটা পরিত্যক্ত গ্রামে লেখক ক্যাম্প করেছিলেন। পরিত্যক্ত মানে হচ্ছে যেখানে মানুষজন বসবাস করে না,
I had used the last of my water the day before and I needed to find more. লেখক তার যাত্রাপথে যে জল নিয়ে বেরিয়েছিলেন সেই জল আগের দিনই শেষ হয়ে গেছে এবং লেখকের আরও দরকার জল। These ruined houses of the village made me think that there must at one time have been a spring or a well there. অর্থাৎ পরিত্যক্ত যে গ্রামের ভিতর দিয়ে লেখক যাচ্ছিলেন সেখানকার রুইন্ড হাউসেস অর্থাৎ যে পুরনো ভাঙা বাড়িগুলো সেগুলো দেখে লেখকের মনে হলো যে যেহেতু এটা পুরনো বাড়ি তো সেখানে কোনো না কিছু একটা থাকবেই। স্প্রিং মানে হচ্ছে ঝর্ণা, যে কোনো ঝর্ণা বা ওয়েল মানে হচ্ছে কুয়ো। যেহেতু পরিত্যক্ত গ্রাম অর্থাৎ গ্রামের মানুষ সব চলে গেলেও সেখানে কুয়ো বা ঝর্ণা যদি থেকে থাকে সেটা নিশ্চয়ই থাকবে, সেটাই লেখক ভাবলেন। দেয়ার ওয়াজ ইনডিড এ স্প্রিং বাট ইট ওয়াজ ড্রাই। হ্যাঁ, লেখক দেখলেন যে হ্যাঁ সেখানে একটা ঝর্ণা আছে, বাট ইট ওয়াজ ড্রাই, কিন্তু সেটা শুকিয়ে গেছে। অল লাইফ হ্যাড ডিসঅ্যাপিয়ার্ড, এখানে কোনো প্রাণীর চিহ্ন নেই। It was a beautiful June day with plenty of sun. But on these shelterless lands, high up in the sky, the wind whistled continually. Its sound was like that of a wild beast disturbed during its meal. সেই জায়গাটা ছিল একটা মানে কবি যে সময় যাচ্ছিলেন সেই সময়টা ছিল একটা জুন মাসের সময়, খুব সুন্দর দিন, প্লেন্টি অফ সান ছিল অর্থাৎ বেশ ভালো রৌদ্র ছিল, কিন্তু শেল্টারলেস ল্যান্ডস অর্থাৎ কিন্তু এই যেখানে কোনো আশ্রয়হীন যে জমি বা অঞ্চল সেখানে, এবং হাই আপ ইন দ্য স্কাই এবং মাটি থেকে অনেক উপরে, দ্য উইন্ড হুইসেল কন্টিনিউয়ালি, সেখানে যে বাতাস বইছিল সেটা সবসময় শব্দ করছিল, বাতাসের যে আওয়াজ হয় সেটাকে হুইসেল বলে, শো শো শব্দ সেটাই শোনা যাচ্ছিল। ইট সাউন্ড ওয়াজ লাইক দ্যাট অফ এ ওয়াইল্ড বিস্ট ডিস্টার্ব ডিউরিং ইটস মিল, এবং সেই বাতাসের শো শো শব্দটা কীরকম মনে হচ্ছিল যে কোনো ওয়াইল্ড অ্যানিমেল, বন্য জন্তুকে বা বন্য পশুকে খাবারের সময় যখন কেউ যদি ডিস্টার্ব করে তাহলে বন্য পশুরা যেভাবে রিয়াক্ট করে, যেভাবে খেপে যায়, সেরকম বাতাসের শব্দটা মনে হচ্ছে। আই হ্যাড টু মুভ মাই ক্যাম্প, তাই লেখককে সেই ক্যাম্প অর্থাৎ যেখানে রাত্রিতে থাকার জন্য তাঁবু টাঙিয়ে ঘর মতো তৈরি করা হয় সেখান থেকে সরাতে হলো। আফটার 5 hours of walking I still had not found water and nothing gave me hope of finding any. After 5 hours of walking, এরপর আরও 5 ঘন্টা হাঁটার পরেও লেখক কিন্তু কোনো জলের চিহ্ন পেলেন না, এবং নাথিং গেভ মি হোপ অফ ফাইন্ডিং এনি, এবং যে এমন কিছুও দেখলেন না যেটা দেখে লেখকের মনে আশা জাগতে পারে যে জল পাওয়া যাবে। অর্থাৎ একটা পুরো জনমানব শূন্য পরিত্যক্ত গ্রাম যেখানে 5 ঘন্টা হাঁটার পরেও আশেপাশে কোনো কিছু দেখতে পেলেন না যা দেখে মনে হতে পারে যেখানে জলের সন্ধান পাওয়া যেতে পারে। তো এটাই হচ্ছে প্রথম টেক্সটের ফার্স্ট পার্ট। তো এরপরে রয়েছে যেমন এখানে কঠিন কঠিন কিছু ওয়ার্ডের মানে দেওয়া রয়েছে যেগুলো আমি টেক্সটে পড়ার সময় বলেছি, যেমন হাইক মানে হচ্ছে ওয়াকিং লেন্দি ডিস্টেন্সেস অর্থাৎ পায়ে হেঁটে দীর্ঘ পথ যাওয়া বা ভ্রমণ করা। পেনিট্রেট টু এন্টার ইনটু দ্য ইন্টেরিয়ার অফ, পেনিট্রেট মানে হচ্ছে অ্যাকচুয়ালি প্রবেশ করা। টেক্সটের মধ্যে যেখানে বলা হয়েছে যে আলপস কোথায় প্রবেশ করেছে, প্রোভেন্স নামে যে ডিস্ট্রিক্ট ফ্রান্সের সেখানে প্রবেশ করেছে। আচ্ছা, পরে রয়েছে প্রোভেন্স এ ফর্মার প্রভিন্স অফ সাউথ ইস্টার্ন ফ্রান্স অর্থাৎ ফ্রান্সের দক্ষিণ পূর্ব দিকের একটা অঞ্চল। ব্যারেন মানে হচ্ছে অ্যান এমটি অ্যান্ড ফ্রুটলেস পিস অফ ল্যান্ড, পরিত্যক্ত নিষ্ফলা অর্থাৎ যেখানে কোনো চাষাবাদ হয় না।
ডিসোলেশন মানে হচ্ছে লোনলিনেস। আমরা টেক্সটের মধ্যে দেখলাম লোনলিনেস মানে হচ্ছে একাকিত্ব। লেখক 3 দিন হাঁটার পরে একটা গ্রামে এসে পৌঁছলেন। সেখানে তিনি খুবই লোনলিনেস ফিল করছিলেন, অর্থাৎ কোনো জনমানব সেখানে ছিল না। তো এরপরে আমরা যাই অ্যাক্টিভিটি 1-এ। এখানে অল্টারনেটিভ অর্থাৎ যে ABC 3টে করে অপশান রয়েছে, কোন উত্তরটা সঠিক সেটা এখানে টিক দিতে হবে। আমরা দেখে নিই। দ্য ন্যারেটর ওয়াজ স্পিকিং অফ হিজ এক্সপিরিয়েন্স। লেখক যে অভিজ্ঞতার কথা এখানে বলেছেন সেটা কোন সময়ের? আমরা টেক্সটের প্রথম লাইনে দেখতে পেয়েছি সেটা বলছে 40 years ago। তাহলে বি নম্বর অপশানটা হবে অ্যাবাউট 40 years ago। সি নম্বরটা হবে না, সেখানে কারণ ফিউচার, সেখানে ভবিষ্যতের কথা বলা হয়েছে, কিন্তু লেখক তার পাস্টের কথা বলেছেন। 2 নম্বর অপশান দ্য ল্যান্ড কুড প্রডিউস অনলি, অর্থাৎ যে গ্রামে পৌঁছেছেন লেখক সেখানকার গ্রামের জমি কী ছিল? সে যে হিলের উপর দিয়ে যাচ্ছিলেন সেখানে শুধুমাত্র ওয়াইল্ড ল্যাভেন্ডার পাওয়া গেছে, আর কিছু নয়। তাহলে এটাও বি হবে কারেক্ট। 3 নম্বর অপশান দ্য ভিলেজ হোয়ার হি ওয়াজ ক্যাম্পড ওয়াজ ইনহ্যাবিটেড বাই, যে গ্রামে লেখক ক্যাম্প করেছিলেন বা তাঁবু টাঙিয়েছিলেন সেখানে কে বসবাস করতো? আমরা টেক্সটে বললাম সেই গ্রামে কেউ বসবাস করতো না। তাহলে এখানে এ নম্বরও হবে না, বিও হবে না, সি হবে না, অর্থাৎ কেউ থাকে না। 4 নম্বর অপশান দ্য সাউন্ড অফ দ্য উইন্ড ইজ কম্পেয়ার টু, যে বাতাসের যে শব্দ সেটাকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? আমরা টেক্সটের মধ্যে দেখলাম সেটাকে এক বন্য পশুর সাউন্ডের সঙ্গে তুলনা করা হয়েছে। তাহলে এ ওয়াইল্ড বিশ, সি নম্বর অপশানটাই হবে। এরপরে রয়েছে অ্যাক্টিভিটি 2, রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স ইন দ্য কারেক্ট অর্ডার অ্যান্ড পুট দ্য নাম্বারস ইন দ্য গিভেন বক্সেস। এখানে পরপর সাজাতে হবে ঘটনাগুলো কী কী। তো টেক্সটটা পড়লেই বোঝা যাবে এখানে যে কোনটা ঘটনা আগে কোনটা পরে। তো আমাদের এখানে 1 হবে 3 নম্বর পয়েন্টটা, নো ভেজিটেশন গ্রু ইন দ্য রিজন এক্সেপ্ট ওয়াইল্ড ল্যাভেন্ডার, যেটা টেক্সটের প্রথম দিকে বর্ণনা করা হয়েছে। তারপরে 2 নম্বর হবে দ্য ন্যারেটর হ্যাড বিন ওয়াকিং ফর 3 days, লেখক 3 দিন ধরে হাঁটছিলেন। থার্ড পয়েন্ট হবে 4 নম্বরটা, দ্য ন্যারেটরস ক্যাম্প ওয়াজ নিয়ার অ্যান অ্যাবান্ডন ভিলেজ, অর্থাৎ লেখকের যে ক্যাম্প বা তাঁবু সেটা একটা পরিত্যক্ত গ্রামের পাশে ছিল। 4 নম্বর হবে হি ওয়াজ ইন সার্চ অফ ওয়াটার, লেখক জল খুঁজছিলেন। 5 নম্বর হি কেম অ্যাক্রস এ ড্রাই স্প্রিং, এবং তিনি একটা শুকনো ঝর্ণার পাশে এসেছিলেন। 6 নম্বরটাই 6 নম্বর হবে, হি লস্ট অল হোপস অফ ওয়াটার হোয়েন হিজ সার্চ প্রডিউসড নো রেজাল্ট আফটার 5 hours, এবং তিনি সব আশাই ত্যাগ করেছিলেন জল পাওয়ার, যখন 5 ঘন্টার পরেও কোনো ফল পাওয়া যায় না। তো আজ এই ইউনিট 13-এর ফার্স্ট পার্টটাই এই ভিডিওতে থাকলো। পরের ভিডিওতে আমি পরপর আলোচনা করে যাব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।